This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আমরা নজর রাখবো টপ 10 ব্রেকিং নিউজে। ব্রেকিং নাম্বার 1, কাজের চাপ প্রচুর, বিএলওদের বিক্ষোভ, ফরম্যাট ডেটা এন্ট্রির দায়িত্ব থেকে অব্যাহতি চান। মেদিনীপুরে বিডিও অফিসে বিক্ষোভ বিএলওদের, আর একই কারণে করিমপুরেও বিক্ষোভে বিএলওরা। ব্রেকিং নাম্বার 2, বিরোধী দলনেতাকে পাক হুমকি, দুদিন আগে পাকিস্তান থেকে হুমকি ফোন, এমনই দাবি শুভেন্দু অধিকারী। বাংলাদেশ থেকে হুমকি, বড় অভিযোগ শুভেন্দুর। ব্রেকিং নাম্বার 3, আল ফালাহ বিশ্ববিদ্যালয়কে শোকজ করল ন্যাক। ন্যাকের ভুয়ো অ্যাক্রেডিটেশন ব্যবহারের অভিযোগ। অ্যাক্রেডিটেশনের মেয়াদ শেষের পরও ভুয়ো তথ্য আপলোড। বন্ধ আল ফালাহ ইউনিভার্সিটির ওয়েবসাইট। ইউজিসির অনুমোদন বাতিলের হুঁশিয়ারি কর্তৃপক্ষের। এবার নেক্সট ব্রেকিং এর দিকে আমরা নজর রাখবো। আত্মঘাতী জঙ্গি উমারের আরো এক গাড়ির খোঁজ। i20 ইকো স্পোর্টস এর পর উমারের ব্রিজা গাড়ির হদিশ। আল ফালাহ ইউনিভার্সিটির ভিতরে এই ব্রিজা গাড়ির হদিশ। ব্রেকিং নাম্বার 5, দিল্লিতে পরপর বিস্ফোরণের ছক ছিল মডিউলের। ডক্টর মডিউলের কি ছক ছিল? 32টি গাড়ি নিয়ে দিল্লিতে বিস্ফোরণের ছক ছিল বলে খবর। ধৃতদের জোড়ায় চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। 32টির মধ্যে এখন পর্যন্ত চিহ্নিত 4টি গাড়ি। ব্রেকিং নাম্বার 6, দিল্লি বিস্ফোরণে তুরস্ক যোগ আবারও স্পষ্ট। বিস্ফোরণে কোঅর্ডিনেশন হয়েছে তুরস্ক থেকে। পুরো ছক উকাসা নামের এক রহস্যজনক হ্যান্ডেলারে। আরবি শব্দ উকাসার অর্থ মাকড়সা। মাকড়সা অর্থ স্পাইডারের মতোই ছড়ানো হয়েছিল এই জঙ্গিজাল। এবার পিসিআর কে বলবো ব্রেকিং নাম্বার 7 প্লে করতে। যারা নতুন বউ হয়ে এসেছেন তারা ভয় পাবেন না, বলছেন অনুব্রত মণ্ডল। 2002 এর লিস্টে বাবা মায়ের নাম থাকলে কোনো চিন্তা নেই, এমনই আশ্বাস অনুব্রত মণ্ডলের। আমাদের লোক আছে ভোটার লিস্টে নাম তুলে দেবে, নববধূদের অভয় বাণী কেষ্ট মণ্ডলের। এবার ব্রেকিং নাম্বার 8 প্লে করতে বলবো আমি পিসিআর কে। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করলো হাইকোর্ট। দলত্যাগে বিরোধী আইনে মুকুলের বিধায়ক পদ খারিজ, আদালতে খারিজ বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত। শুভেন্দু ও অম্বিকা রায়ের মামলায় নির্দেশ। নেক্সট ব্রেকিং এর দিকে এবার নজর রাখবো। ব্রেকিং নাম্বার 9, নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে মতুয়াদের অনশন। নবম দিনে মতুয়াদের অনশন মঞ্চে অধীর রঞ্জন চৌধুরী। মতুয়াদের পাশে থাকার বার্তা প্রাক্তন কংগ্রেস সাংসদে। ব্রেকিং নাম্বার 10 এর দিকে এবার নজর রাখবো আমরা। এসআইআর আবহে ক্যানিং এ ফের বাংলাদেশের খোঁজ। আত্মীয়কে বাবা সাজিয়ে জল ভারতীয় পরিচয়পত্র। অভিযোগ দায়ের বাংলাদেশি যুবকের আত্মীয়। ক্যানিং এর মহিলাকে বিয়ে করে বাংলাদেশি যুবক সাফিক এবং তারপরে অভিযোগ তারই পরিবারের তরফ থেকে। দলের কর্মীদের বিএলও বানিয়ে দিলে আপনি এসআইআর এর যে কাজ, আসল চিহ্নিতকরণ করা, যারা মৃত, যারা ডুপ্লিকেট ভোটার, যারা অনুপ্রবেশকারী, সেই কাজটা বোধহয় সুবিধা হয়ে যাবে। বিএলও হলে কি সে তার পারিবারিক ইভেন্টে যোগ দিতে পারবে না? বিএলও তার নিজের জায়গায় অফিসিয়াল কাজটা স্বচ্ছতার সাথে করছে কিনা সেটাই হচ্ছে আসল বিষয়। কেক কাটবেন, আমি আশা করি সেখানকার যারা আছেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, তারা ইলেকশন কমিশনে কমপ্লেন করবেন। এই ধরনের ব্যক্তি যারা বিএলও হয়ে যারা পক্ষপাতিত্ব করছে তাদের কিভাবে পানিশমেন্ট দিতে হয়। বহু বিএলও আছে তৃণমূল কংগ্রেসের নেতাদের আত্মীয়, একইভাবে অনেক বিএলও আছে যারা বিজেপি নেতাদের আত্মীয়। আত্মীয়র জন্মদিনে পালন করতে যেতে পারবেন না, কেক খাওয়াতে পারবেন না, এর কোথায় লেখা আছে? তাল কাটলো জন্মদিনের কেকে। খাস কলকাতার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের জন্মদিনের কেক খাচ্ছেন এক বিএলও। আর কি রে রে করে উঠেছে বিজেপি। প্রশ্ন তুলেছে বিজেপি যে বিএলও কি শাসকের? ইয়েস স্যার।
তৃণমূলও একটা জুৎসই যুক্তি খাড়া করার চেষ্টা করলো বটে, তবে বিতর্ক থিতু হলো কই। ততক্ষণে রাজনীতির বঙ্গে টকবক করে ফুটতে শুরু করেছে এই জন্মদিনের রঙ্গ। আর ওদিকে মৃত বেঁচে উঠলেন, আর বেঁচেও মরতে হলো এসআইআর এর ফর্মে। কোথায়? পুরুলিয়ার জয়পুরে। বেঁচে থেকেও মরতেই হলো, ফলে এসআইআর ফর্ম নেই। পুরুলিয়ার জয়পুরের আরসায় জোর কদমে চলছে এসআইআর, কিন্তু ছন্দপতন 2035 নম্বর বুথে। সেখানে বেঁচে থেকেও শেষ ভোটার তালিকায় মৃত বিজলা কুমার। কচাকুলি এলাকার বিজলা কুমার তালিকায় মৃত, ফলে এনুমারেশন ফর্ম আসেনি, তবে ফর্ম এসেছে মৃত স্বামীর নামে। বিজলা কুমার, তার স্বামী প্রায় 2 বছর আগে মারা যান। তার পরিবর্তে তার স্ত্রীর ভোটার লিস্ট থেকে নামটা বাদ দেওয়া হয়েছে। এমুনেশন ফর্ম পেয়েছেন? আপনি ফর্ম পেয়েছেন? ফর্ম পাই নাই। কেন, কি বললো? আমি মানে স্বামীর জীবিত আছে আর আমি মারা গেছি, সেরকম ফর্ম দিয়েছে। স্বামী দিয়েছে আর আমার দেই নাই। জয়পুরের 235 নম্বর বুথে ভোটার 697 জন। সেখানে গত লোকসভাতেও ভোট দিয়েছেন রেণুবালা কুমার, কিন্তু এনিউমারেশন ফর্ম পাননি রেণুবালা কুমার। ফর্ম এসেছে মৃত ছেলের নামে। আমাকে ফর্ম দিয়েছে দীনেশ কুমার আর নিমেশ কুমার। কে হয় তারা? আমার ছেলে। দুজনেই? হ্যাঁ, দুজনে। একজন মারা গেছে, একজন আছে। কে মারা গেছে? দীনেশ মারা গেছে। তার ফর্ম পেয়েছেন? হ্যাঁ, তার ফর্ম পেয়েছি। আপনার ফর্ম? না। আপনার ফর্মটা গেল? সেটাই তো স্যার, ওটা তো বলতে পারছি না। তালিকায় এবার জয়পুরের কচাকুলিরই সাহেব কুমার। তালিকায় মৃত, এনুমারেশন ফর্ম আসেনি। ফর্ম এসেছে মৃত দাদুর নামে। ফর্ম পাওয়া যায়নি। আমার দাদু 4 বছর আগে মারা গেছে, তো আমার দাদুরটা এসেছে আর আমারটা ডিলিট আছে। ওটা তো জানি না কি জন্য। আমার দাদুরটা এসে গেছে, আমার দাদুরটা ডিলিট হওয়ার কথা, সেখানে আমারটা ডিলিট হয়েছে। তাহলে মৃতের নামে এসআইআর এর ফর্ম, অথচ জীবিত 3 জনের ফর্মই নেই কেন? বিজেপি নিশানায় রাজ্য প্রশাসন। প্রশাসন এটাও থাকে যে এই এসআইআর প্রসেসটাকে টোটালি এইটাকে কোনোভাবে একটা গন্ডগোলের পর্যায়ে নিয়ে যাব। মানুষকে এই নির্বাচন কমিশন সম্পর্কে ভুলভাল বুঝিয়ে উত্ত্যক্ত করা এবং পুরো সিস্টেমটাকে নষ্ট করে ফেলা, এটা একটা প্রশ্ন ওঠা স্বাভাবিক। কারণ তারা যদি দায়িত্বপূর্ণভাবে যেটা নিয়ম পদ্ধতি থাকে সেই কাজের মধ্য দিয়ে যদি তারা কাজটা করতেন, তাহলে এই বিষয়টা হয়তো এরকম ভাবে জিনিসটা প্রকাশিত হতো না। তাদের নিশ্চয়ই কাজের মধ্যে কোনো গাফিলাতি বা ত্রুটি নিশ্চয়ই আছে, তা নাহলে এরকম কেন ঘটনা ঘটে। জীবিত মৃত, অথচ মৃতের নামে এসআইআর ফর্ম কেন? উত্তর দিতে গিয়ে ফাঁপড়ে বিএলও। আমি এটা কি আপনি ভিডিওকে জানিয়েছেন? অবশ্যই আমি আমার না ভিডিও কাম করি, আমি জানাবো আমার সুপারভাইজারের দায়িত্ব। আমাদের ওইভাবে সিস্টেম চলছে, আমি বলার কেউ না। কিন্তু তো ওদের নামটা বাদ গেল কেন? আমি কি করে জানি? আমি একবার ধরে দিয়ে দেবো। আমি আগে ছিলি না, আমি সবাই কিনে জানি, আমাকে ফোন দিয়ে নিয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট করবার আশ্বাস দিয়েছেন বিএলও, কিন্তু কেন এমন হলো? এই আরও তথা বিডিও কি বলছেন? যদি কোনো রকম প্রিন্টিং মিস্টেক হয়ে থাকে তাহলে আমরা খোঁজ নিয়ে দেখবো ব্যাপারটা। সেরকম হয়ে থাকলে আমরা প্রিন্ট করে তাদের বাড়িতে পৌঁছে দেবো। প্রিন্টিং মিস্টেক? যদি মৃত বলে জীবিতের নাম তালিকা থেকে ডিলিটই হয়ে যায়, তাহলে কি ফর্ম ছাপিয়ে দেওয়া যাবে? তাহলে পুরুলিয়ার জয়পুরের এই 3 জনের নাম উঠবে কি করে? এসআইআরে বৈধ ভোটারের নাম থাকবে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দিষ্টভাবে নির্দিষ্ট প্রক্রিয়ায় অভিযোগ জানাতে হবে, তাহলে নাম উঠবে। কিন্তু রাজনীতির নজরে না আসলে হচ্ছে মৃত ভোটার। গতকালই নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তখন তিনি বলেছিলেন মৃত ভোটারের নাম বাদ দিতে আধার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে নির্বাচন কমিশন। সিও অফিস আমাদেরকে বললেন আমাদের দাবির পরিপ্রেক্ষিতে তারা আধারের সঙ্গে মিটিং করেছেন। তাতে নন আধার ডেথ 13 লাখ আর আধার হোল্ডার ডেথ 33 লাখ, মোট 46 লক্ষের ডেথের তালিকা পেয়েছে। তার মধ্যে অ্যাপ্রক্স 5% মাইনর, বিলো 18, 3 লাখ ছেড়ে দেন, অ্যাপ্রক্স 43 লাখ ডেথ ডিটেক্ট অ্যান্ড ফাউন্ড ফ্রম দি আধার অথরিটি। এই কাজটা তারা করেছেন, উই আর হ্যাপি।
এগুলো শুনলে মনে হচ্ছে 47 লক্ষ, এগুলো খুব নর্মাল, এগুলো খুব বাড়াবাড়ির কোনো ব্যাপার নয়। কিন্তু দেখার বিষয় হচ্ছে যে কোনো জীবিত ভোটারকে মৃতের তালিকায় ফেলে দেওয়া হয়েছে কিনা, যেটা বিহারে দেখা গেছে যে 5 জন হাজির হয়ে গিয়ে বলছেন আমরা বেঁচে আছি, পাঠিয়ে দিয়েছে মৃতের তালিকায়। তো তারা তো মারা গেছেন। 34 লক্ষ লোক যদি মারা যায় এই 2002 থেকে 2025, স্বাভাবিক তাদের নাম তো বাদ যাবে। কিন্তু সেই বাদ যাওয়াটাকে এমন একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে এবং তার ফলে যারা কম শিক্ষিত, কম ওয়াকিবহাল মানুষ, তারা কিন্তু তাদের ক্ষতি হচ্ছে। যারা মারা গেছেন যে এইটা তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দায়িত্বটা কার? এটা তো রাজ্য সরকারের নয়, তৃণমূল কংগ্রেসের নয়, এটা তো জাতীয় নির্বাচন কমিশনের, তাদের দায়িত্ব। আমি তৃণমূল কংগ্রেসকে অনুরোধ করব মানুষের জীবন নিয়ে এই ধরনের নোংরা রাজনীতি না করতে। দেখতে হবে যে তার মধ্যে কোনো বৈধ এবং জীবিত ভোটারের নাম তারা সেখানে ফেলে দিয়ে আধার ডিঅ্যাক্টিভেট করছে কিনা, ফলে এই নামের লিস্টটা খুবই জরুরি। এবার হুগলির বলাগড়ের একটা ঘটনা দেখাই আপনাদের। বলাগড়ের একটা গ্রামে নাম না থাকাতে শোরগোল পড়ে গেছে। দেখুন কত নাম নেই, কাদের নাম নেই দেখুন। এসআইআর চলছে, তার মধ্যে চিন্তা বেড়েছে হুগলির বলাগড়ের বাকুলিয়া গ্রাম পঞ্চায়েতের করিন্না গ্রামে। বিএলওরা বাড়ি বাড়ি ফর্ম বিলি করেছেন, কিন্তু ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখা যাচ্ছে নাম নেই 2002 এর তালিকায়। দুটি বুথের প্রায় 1500 ভোটারের নাম নেই তালিকায়। হুগলির বলাগড়ের করিন্না গ্রামে শোরগোল। লিস্টে নাম নেই তো, ওই জন্য আমরা খুব চিন্তিত। আমাদের গ্রামবাসী কোনো গ্রামের কোনো সদস্যরই নাম নেই তো, সেই জন্যই আমরা এখানে জমাই। কত লোকের নাম নেই আপনাদের এখানে? আমাদের গ্রামে প্রায় 1500 ভোটার আছে, একজনের কারোর নাম নেই। কাউরির কোনো গ্রামবাসীর কাউরির একটা ভোটারেরও নাম নেই। এই নিয়ে আমরা খুব চিন্তিত, আমরা হিন্দু মুসলিম সবাই। হ্যাঁ, এটা কিভাবে সমস্যাটা সমাধান হবে এর জন্য আপনাদের পক্ষে আমরা করজোরে নিবেদন করছি। নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করা হচ্ছে যেন আমরা এই জিনিসটা পাই, সুস্থভাবে বাজার জন্য সুবিধা পাই, অন্তত আপলোডটা হোক। কিন্তু কেন এমন হলো? 2002 সালে গ্রামে ছিল 59 নম্বর বুথ, এখন দুটো বুথ, 69 নম্বর আর 70 নম্বর। গ্রাম পঞ্চায়েতের প্রধান বলছেন যথাযথ জায়গায় জানানো হয়েছে। যে লিস্টটা বেরিয়েছে 2002-এরটা ওদের বেরোয়নি, ওদের বেরিয়েছে 2003-এর। এবার যখন ওরা এনোমিনেশন ফর্মটা ফিল আপ করছে, ম্যাপিং দেখাচ্ছে না, সেই ক্ষেত্রে সেখানকার মানুষরা সব বিভ্রান্ত হয়ে গেছে। প্রপার চ্যানেলতে যেটা জানানোর কথা, এখানে আমাদের বিএলও থেকে এআরওর কাছে জানানো হয়েছে। এবার এআরও উনি হয়তো হায়ার অথরিটিকে জানিয়েছেন। জেলা শাসক আশ্বস্ত করেছেন, বলেছেন ইআরওর কাছে জেনে বিষয়টি সমাধান করা হবে। একটা প্রক্রিয়া চলছে, কিছু কিছু ক্ষেত্রে বিভ্রান্তি অবশ্যই আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্পষ্ট করে বলছে, আশ্বাস দিচ্ছে। বহু ক্ষেত্রে বিভ্রান্তি কিন্তু কেটেও যাচ্ছে, কিন্তু এই বিভ্রান্তিকেই কোথাও কোথাও হাতিয়ার করছেন নেতারা, রাজনীতির নেতারা। আবার সুযোগ বুঝে তারা অভয়ও দিচ্ছেন। যেমন অনুব্রত মণ্ডল, তিনি নববধূদের আশ্বাস দিলেন, অভয় দিলেন। শুনুন। এখানকার বউ হয়ে এসছেন, তার মা বাবাদের নাম 2002-এ আছে, নিশ্চয়ই সেটা খোঁজ করলে পেয়ে যাবে। ভয়ের কোনো কারণ নাই, আমাদের লোকরা আছে, ভোটার লিস্টে ঠিক নাম উঠিয়ে দেবে। উনিও তো ভেবেছিলেন যে উনি যেখানে ঢুকবেন না, কিন্তু ঢুকে তো গেছিলেন। তো ওনাকে বলবো যে উনিও নিশ্চিন্তে থাকুন, যে নির্বাচন কমিশন যা যা করার তাই করবে। এবং বিজেপি বাঘকে বিড়াল বানিয়ে দেখিয়েছে, বিড়াল থেকে এবার রুমাল বানাবো। আমাদের বিগ বলে একটা ছবি দেখাই আপনাদের, দেখুন। আচ্ছা, এই ছবিগুলো আপনাদের কি মনে হচ্ছে? এটা কি এআই? নিঘাত এআই মনে হচ্ছে, তাই না? এই যে একটা সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে, জলপাইগুড়ির উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়, 153 বছরের পুরনো জলপাইগুড়ি সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুতপা দাসকে কান ধরে ওঠবোস করাচ্ছেন। ভিডিওটা পোস্ট করেছিলেন শুভেন্দু অধিকারী। 4 জানুয়ারি 2025-এরটা আমি চেয়ারম্যান ঘোষণা হওয়ার পর আজকে এআই দিয়ে ভিডিও করে দেখুন আমার মুখটাকে ব্লার করে দিচ্ছে।
সোয়েটারের সাথে সোয়েটার মিলানোর চেষ্টা করছে, একটা প্রোগ্রামে সোয়েটারের সাথে একটা প্রোগ্রামে সোয়েটারকে মিলানোর চেষ্টা করছে। আমি হাত দিয়ে দেখাচ্ছি, মানে কাউকে বলছি বসতে, আর উনি তারপরে দেখা যাচ্ছে যে কি বলে ডেস্কটপে কম্পিউটারে কাজ করছেন, আবার হাসছেন, আবার কান ধরে উঠবস করছেন, মানে সবকিছু মিডিয়া মিক্সিং করে করতে গিয়ে এটা একটা মানে বৃহত্তর ষড়যন্ত্র করতে গেলে তো মেধা লাগে, মেধার অভাব। সৈকত বলেছিলেন এই ছবি এআই এর খেল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের খেল। নির্ঘাত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের খেল। কিন্তু দেখুন মজাটা কোথায়, তারপরও তৃণমূলের জেলা সম্পাদক বিকাশ মালাকার তিনি কি বলেছিলেন, মুখ্যমন্ত্রী এই ভিডিওর এই ঘটনার খোঁজ নিয়ে তাকে জানাতে বলেছেন। আচ্ছা, সিএম কখন কোনো ঘটনার খোঁজ নেন? যখন কোনো ঘটনার মধ্যে সিরিয়াসনেস থাকে, তাই তো? তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ তো গর্জন করেছিলেন। আমাদের সর্বোচ্চ নেত্রী, ওনার কানেও এটা গেছেন, উনি আমাদের উত্তরবঙ্গের বর্ষিয়ার নেতা সম্মানীয় গৌতম দেব মহাশয়কে দায়িত্ব দিয়েছেন এটা তদন্ত করে তার উত্তর দেওয়ার জন্য। অন ক্যামেরা বলছি, একজন শিক্ষককে কান ধরে উঠবোস করতে হবে কেন? সে তৃণমূল নেতা, বিজেপি নেতা, সিপিএম নেতা, তার জন্যে কে নেতা, কিসের নেতা? এরা স্বঘোষিত নেতা। এরা, আমি বিশ্বাস করি না যে এর সঙ্গে তৃণমূলের যোগ আছে, এবং যদি যোগ থাকে আমি আপনাকে অন ক্যামেরা কথা দিচ্ছি, দল তার বিরুদ্ধে ইমিডিয়েট ব্যবস্থা নেবে। এবার আমরা আপনাদের দেখাবো দল কেমন ইমিডিয়েট ব্যবস্থা নিয়েছে। দল ব্যবস্থা নিয়েছে, কঠোর ব্যবস্থা নিয়েছে। আজকেই জলপাইগুড়ি পুরসভার কাউন্সিলররা এই সৈকত চট্টোপাধ্যায়কেই আনুষ্ঠানিকভাবে পুরপ্রধান নির্বাচিত করলেন। আগামীকাল তার শপথ। দল নিশ্চয়ই বুঝেছে পুরোটাই এআই এর খেল, মানে সৈকত যেমনটি দাবি করেছিলেন তাই সৈকতকেই পুরপ্রধান করা হচ্ছে, তাই তো? তন্ময় ঘোষ নিশ্চয়ই বুঝলেন প্রধান শিক্ষিকাকে কান ধরে ওঠবোস করানো এবং এর সঙ্গে আরও নানা কীর্তির নায়ক এই সৈকত চট্টোপাধ্যায় তৃণমূলেরই নেতা, স্বঘোষিত নেতা নন। পারফরমেন্সের জোরে সৈকতকে পুরপ্রধান থেকে পুরপ্রধান করার সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল কংগ্রেস। কি অদ্ভুত না? তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কথা দিচ্ছি, কোথায় কি থাকবে কি না থাকবে পারফরমেন্সের বেসিসে বিগত দিনে কিভাবে তারা কাজ করেছে। আমার খুব মজা লাগছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজনৈতিক লড়াইয়ে পরাজিত হয়ে শুভেন্দু অধিকারী এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী সৈকত চ্যাটার্জির সাথে লড়াই নেমেছে। কাণ্ড বলে কাণ্ড। প্রধান শিক্ষিকাকে কান ধরে ওঠবোস করানো সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গর্জন করলেন দলের মুখপাত্র তন্ময় ঘোষ। করেছিলেন ইনফ্যাক্ট, এবং বলেছিলেন যে দলেরই হোক না কেন তৃণমূলের নেতা হতে পারে না, তার কারণ স্বঘোষিত নেতা। এদিকে সেই ব্যক্তিকে আজকে উপপুরপ্রধান থেকে পুরপ্রধান করা হলো, এদিকে সৈকত ড্যাং ড্যাং করে জলপাইগুড়ির পুরপ্রধান হয়ে গেলেন। আচ্ছা, এটা প্রশ্রয় নয়? তার মানে দল সত্যি কি এটা গিলেছে যেটা এআই করা ছবি? ইনফ্যাক্ট ওটা এআই করা ছবিই নয়, ওটা এআই করা ছবি মোটেই নয়, ওটা সত্যিকারের ছবি। টানা 9 দিন ধরে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এসআইআর এর প্রতিবাদে এবং মতুয়াদের নাগরিকত্বের দাবিতে অনশনে বসে আছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতা বালা ঠাকুর, কিন্তু কোনো তৃণমূল নেতার সেখানে দেখা নেই। তারা খবর নিচ্ছে, তারা বার্তা এবং প্রতি মুহূর্তে লোক পাঠাচ্ছে, তারা খোঁজ নিচ্ছে এবং আমরা জানি সে আসবে। বলছেন কিন্তু এতদিন তো এলো না। সেটা তাদের ব্যাপার, সেটা তাদের কাছে শুনতে পারো, সেটা আমি তো বলতে পারবো না। এরপর যদি না আসে তখন সে না আসলে না আসে সেটা নিয়ে তো আমি বলতে পারবো না, সেটা নার কথা পরে। যদি আসে আপনি সেটা তখন কি করবেন? আমরা আশ্বাস যে আমরা সব বিষয় থেকে আমরা যে লড়াই করছি সেখানে সবাই যারাই আসবে আমরা ওয়েলকাম, আর যারা না আসতে চায় আসবে না। সেখানে তৃণমূল আসেনি, আসতে চায় না বলে দলের রাজ্যসভার সাংসদ অনশনে বসেছেন। এক আধ দিন নয়, অনেক দিন হয়ে গেল। এদিকে দলের নেতারাই সেখানে নেই, না এলে না আসবে মমতা বালার গলায় এটা কিসের ইঙ্গিত? মমতা বালার অনশনে অধীর রঞ্জন চৌধুরী পৌঁছে গেলেন। তৃণমূল এমপির পাশে গিয়ে বসলেন প্রাক্তন কংগ্রেস এমপি, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি। তারা তো গরিব মানুষ এতদিন ধরে অনশন করছে। ওই একবার বাংলার মুখ্যমন্ত্রীকে আসতে দেখেছেন তাদের যে পাশে সমবেদনা জানাতে, বিজেপি নেতাকে দেখেছেন তাদের পাশে সমবেদনা জানাতে, কেউ আসছেন। অধীরদা ওখানে কেন গেছেন জানি না, জল ঘোলা করতে গেছেন না কি করতে গেছেন,
আমি এটাই বলবো যারা অনশন করছেন যে আপনারা অনশনটা ভাঙুন। আপনাদের নাগরিকত্ব নিয়ে কেউ কোনো ভাবেনি, যতটুকু ভেবেছে বিজেপি ভেবেছে। মমতা বালা ঠাকুরেরও নাগরিকত্বের দায়িত্ব আমাদের। কাণ্ড দেখুন, মমতা বালার অনশনে অধীর রঞ্জন চৌধুরী যাওয়ায় তৃণমূলের বদলে, আচ্ছা কার রাগ হওয়ার কথা বলুন তো এক্ষেত্রে? তৃণমূল কংগ্রেসের দুটো বিবৃতি গরম গরম দেওয়া উচিত, অধীর রঞ্জন চলে গেছে এখানে সুযোগ সন্ধানীর মতো এইসব বলা উচিত, তাই তো এক্সপেক্টেড। ও বাবা, রেগে লাল হয়ে গেছেন সুকান্ত মজুমদার। এর আগে মমতা বালার অনশন মঞ্চে দেখা গিয়েছিল সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি, মানে বর্তমান সভাপতি যিনি রয়েছেন, শুভঙ্কর সরকারকে। আজ সেখানে গেলেন প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, কিন্তু এখনো পর্যন্ত কোনো তৃণমূল নেতা সেখানে যাননি। অধীর ডাক দিলেন, এখনো পর্যন্ত তৃণমূলের কোনো লিডার সেখানে যাননি। দিল্লি চলো, দিল্লি যাওয়ার ডাক দিয়েছেন অধীর। সব বিষয় থেকে আমরা যে লড়াই করছি সেখানে সবাই যারাই আসবে আমাকে ওয়েলকাম, আর যারা না আসতেছে আসবে না সেখানে। এই সুপারি গাছে ছত্রছায়ায় বসে, এই ঠাকুরনগরে এই মাঠে বসে এই সমস্যার সমাধান হবে না। বরং যদি করতেই হয় তাদেরকে বলেছি এখানে না করে চলুন দিল্লিতে। বাধ্য করতে হবে এই ডিসেম্বরের যে পার্লামেন্ট, সে ডিসেম্বরের অধিবেশনে একটা অর্ডিন্যান্স নিয়ে আসতে। এটা অধীর চৌধুরীর ব্যক্তিগত কথা, ঠাকুরবাড়ির থেকে শুরু হলো, এরপরে এখান থেকে আমাদের কলকাতা থেকে দিল্লি হবে। দেখেননি কৃষকরা কোমর ভেঙে দিয়েছিল আন্দোলন করে, তা কি মনে করছে মতোরা একেবারে কিছু নেই বলে তারা একবার চুপচাপ তো কেটে হয় না। চোর চোরটা গুন্ডা ডাকাতের জন্য হাইকোর্টে সুপ্রিম কোর্ট যাচ্ছে, হ্যাঁ কেন মতুয়া সম্প্রদায়ের মানুষের অধিকারের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতে পারে না কেন? স্যার আবহে পথে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হচ্ছে অভিষেকের কর্মসূচি। উত্তরবঙ্গ থেকে শুরু হবে এই কর্মসূচি। এসআইআর ক্যাম্প পরিদর্শন এবং জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 25শে নভেম্বর কোচবিহার থেকে শুরু হবে অভিষেকের কর্মসূচি। কোচবিহারের হলদিবাড়ি বলতে ইচ্ছে করছে হলদিঘাট, তার ব্যাখ্যা দেবো কেন বলছি। হলদিঘাটের যুদ্ধের কথা ইতিহাসে আমরা সবাই পড়েছি, আপনিও পড়েছেন। 1576 সালে রানা প্রতাপ বনাম মুঘল সম্রাট আকবরের বাহিনীর যুদ্ধ হয়েছিল একদম গিরিপথে, মানে সরু পাহাড়ি পথ, খুব রাফ টেরেন সেখানে। বাংলাদেশের গা ঘেঁষা হলদিবাড়িও যেন এখন খানিকটা এক কোণায়, এবং সেখানে যুদ্ধ চলছে তৃণমূলের সঙ্গে তৃণমূলের যুদ্ধ। যেমন তেমন যুদ্ধ নয়, হলদিবাড়ি পুরসভার কাউন্সিলররা যুদ্ধ ঘোষণা করে বসেছেন দলেরই শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কথা দিচ্ছি যে যারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন, কাউকে রেয়াত করা হবে না। গত বছর 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কথা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেক পুরপ্রধান বদলের সিদ্ধান্ত হয়েছে, যেমন জলপাইগুড়িতে প্রধান শিক্ষিকাকে কান ধরে ওঠবোস করানো সৈকত চট্টোপাধ্যায় উপপুরপ্রধান থেকে পুরপ্রধান হয়েছেন। আরে ভাই, এটাও তো একটা বদল নাকি? বদল তো মানতেই হবে। ঠিক তেমনি হলদিবাড়ির পুরপ্রধান এবং উপপুরপ্রধানকে পদত্যাগের নির্দেশ দিয়েছে দল, কিন্তু বেঁকে বসেছেন কাউন্সিলররা। সামনে আর শুধু 4টা থেকে 4.5 মাস ইলেকশনের বাকি আছে। এই মুহূর্তে হলদিবাড়ি পৌরসভাতে যে পরিস্থিতিতে যে চেয়ারম্যান আছে, যে কাউন্সিলর আছে, যে চেয়ারম্যান ইন কাউন্সিলর রয়েছে, তিনজন রয়েছেন, তাদেরকে কোনো পাল্টানো যাবে না, যেভাবে অবস্থায় আছে থাকবে। আমাদের যে 11 জন কাউন্সিলর আছে সেই কাউন্সিলরদের সাথে কথা বলে আলাপ আলোচনা করে যদি করা হতো তাহলে ভালো হতো। যেহেতু এটা ডিস্ট্রিক্ট থেকে বা জেলা থেকে বা রাজ্য থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা আমি মনে করি ঠিক নয়। কারো অঙ্গুলি হেলনে বা কারো মতামত প্রতিষ্ঠিত হচ্ছে এখানে, দলের ভালো মন্দ এখানে বিবেচ্য হচ্ছে না। কি কারণে করা হলো এই রদবদল? মূলত
এখন সে কথা তো আমাকে জানতে হবে যে তারা কীভাবে কী কারণে করলেন, সেটা তো রাজ্য বলতে পারবো, আমরা তো বলতে পারবো না। কেন রদবদলটা করা হয়েছে সেটাই জানেন না, কিন্তু কাউন্সিলরদের বোঝাতে চলে এলেন এমএলএ পরেশ অধিকারী। অবশ্য এমএলএ এসেছিলেন জেলা সভাপতির সঙ্গে। পুরভবনে রুদ্ধদ্বার বৈঠক হলো, কিন্তু খালি হাতেই ফিরতে হলো এমএলএকে। রাজ্যে একমাত্র পুরসভা যেখানে রাজ্য তৃণমূলের সিদ্ধান্ত মানলেন না কাউন্সিলররা। হলদিঘাটের যুদ্ধে জেতার পরও রানা প্রতাপকে কবজা করতে পারেনি মুঘলরা। পরে অবশ্য অনিচ্ছা সত্ত্বেও সহকর্মী সেনাপতিদের অনুরোধে পিছু হটেন। হলদিবাড়ির পুরপ্রধান শঙ্কর কুমার দাস এবং উপপুরপ্রধান অমিতাভ বিশ্বাসও সেই রাস্তায় হাঁটেন কিনা দেখা যাক এবার। যুদ্ধ অবশ্য আরও বাকি আছে। তৃণমূলের হাতেই পঞ্চায়েত, সেখানে তালা দিয়ে বসলেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য তুলিকা রায়। এই যে প্রথম দেখছেন এমন ঘটনা এমন নয়, আগেও হয়েছে, তবে অনেকদিন পর হলো এটা। ঘটনাটা হলদিবাড়ি ব্লকের হেমকুমারী পঞ্চায়েত। কেন আসেন অঞ্চলে? ঘরের জন্য। আমি যাচ্ছি, আমি গরিব মানুষ খুব, হ্যাঁ, আমার ঘর লিস্টে আমার নাম আছে, কিন্তু যে নামটা কাটা কেন গেল সেই জন্য আমরা এখানে অবস্থান করেছি। তো আমার বুথে কোনো কারণবশত 3টি নাম, যাদের বাড়িতে কোনো ইট কাঠ বলতে কিছু নাই, একদম দুস্থ পরিবার, পিডব্লিউএল এর নাম ছিল, সেই নামগুলো কেটে গেছে। তো কেটে যাওয়ার ফলে আমরা এই বিষয় নিয়ে বিডিও অফিসে জানাইছি, জিপিতে জানাইছি। আমরা শেষের দিকে জানতে পারি যে এই ঘরগুলো হবেই না। সেই দাবিতে আমরা আজকে এই অঞ্চলের সামনে অবস্থান বিক্ষোভে বসছি। পঞ্চায়েত প্রধান তুলি খাতুন বলেন, রাতে বিডিও এসেছিলেন। আগামী গ্রাম সংসদ সভায় এই বিষয়টি নিয়ে আলোচনা হবে। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের জের দীঘায় জগন্নাথ ধাম ও সংস্কৃতি কেন্দ্রে নিরাপত্তায় খাস নজর। মন্দির চত্বরে সব গুরুত্বপূর্ণ জায়গায় বাড়তি নিরাপত্তা কর্মী মোতায়েন, তল্লাশিতে জোর। মন্দিরের সমস্ত গেটে বাড়তি নজরদারি ব্যবস্থা। মূল গেট ও 6 নম্বর গেটে এক্স-রে, ব্যাগ স্ক্যানার চালু। সতর্ক কুইক রেসপন্স টিম। গরু চুরির অভিযোগে হুলস্থুল জয়নগরে। রাতের অন্ধকারে গাড়িতে ঠেলে ঠুলে গরু তোলা হচ্ছে। সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি দেখুন। রায়নগর গ্রামের শরৎপল্লী এলাকার বাসিন্দা মিঠুন সর্দার ঘুম থেকে উঠে দেখেন তার গোয়াল থেকে গরু নেই। পরে সামনে আসে সিসি ক্যামেরার ফুটেজ। ইতিমধ্যেই গ্রেফতার এক অভিযুক্ত, তবে গরুর খোঁজ এখনো মেলেনি। স্কুলের মধ্যেই তুলকালাম, ঠিক যেন যুদ্ধক্ষেত্র। ছাত্রকে বেধড়ক মার সহপাঠীতে। সিসিটিভি ফুটেজ ভাইরাল। হাওড়ার বাল্টিকুড়ি একটি স্কুলের ঘটনা। ক্লাস 8-এর ছাত্রকে মারধর সহপাঠীতে। ঘাড় ধাক্কা, লাথি, চট, বাদ যায়নি কিছুই। মারধরের জেরে অসুস্থ ছাত্রকে পরে হাসপাতালে নিয়ে যেতে হয় সাসপেন্ড অভিযুক্তরা। রাস্তার হাল পাঁপড়ের মতো, হাত দিলেই ভেঙে উঠে আসছে পিচ। আসানসোলের সালানপুর ব্লকে রূপনারায়ণপুরে চাঞ্চল্য। 9 কিলোমিটার রাস্তা, প্রায় একই অবস্থা। সংস্কারে খরচ হয় 5 কোটির উপর, কিন্তু পিচ ঢালার পরেই চোখ কপালে স্থানীয়দের। কাজের নামে কি হচ্ছে প্রশ্ন তাদের। এই বছর ফেব্রুয়ারিতে রাস্তা সংস্কার পর্ব শুরু করেছিলেন বিধায়ক। গ্যাস সিলিন্ডার চুরি কাণ্ডে নয়া মোড়। বড় সাফল্য পেল পূর্ব বর্ধমানের ভাতার থানা। পুলিশি অভিযানে উদ্ধার 47টি সিলিন্ডার। বলগোনা বাজারে হানা, গ্রেফতার 2 জন। ভাতারের বিভিন্ন এলাকা থেকে সম্প্রতি গ্যাস সিলিন্ডার চুরির একাধিক অভিযোগ জমা পড়েছিল থানায়। বীরভূমের দুবরাজপুরে পুরসভার 50 বছর পূর্তি অনুষ্ঠানে ডাক পেলেন না বিজেপি বিধায়ক, অথচ শিউড়ি সহ আশপাশের অন্যান্য বিধানসভা তৃণমূল বিধায়কদের ডাকা হয়েছে। 7 দিন ধরে নানা অনুষ্ঠান, কিন্তু দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহার নামে নেই আমন্ত্রণের কার্ডে। কোনো কাজ করেননি, তাই বিধায়ক নন তিনি, এমনই যুক্তি তৃণমূল কংগ্রেসের। মোবাইলে ফর্ম আপলোডে প্রশিক্ষণ চলাকালীনই বিপত্তি। অসুস্থ মহিলা বিএলও, অভিযোগ এসআইআর এর কাজের চাপেই অবস্থা। কালনা 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিঙ্কু মজুমদার অসুস্থ বোধ করতে থাকে। কাজের প্রবল চাপ, মানসিক অত্যাচার চলছে, অভিযোগ সহকর্মীদের। তড়িঘড়ি হাসপাতালে নেওয়া হয় বিএলওকে।